এখন কথা বলতে গেলে এদিক ওদিক তাকিয়ে কথা বলতে হয়, কথা বলতে গেলে মবের শিকার হবো কিনা। 5ই আগস্টের পরে যে সরকার বসে সে কিন্তু জুলাই চেতনার সঙ্গে প্রতি পদে পদে তার বলবো যে বিশ্বাসঘাতকতাই এখন বলতে হয়। পাকিস্তানের সংবিধান হতে সময় লেগেছে 9 বছর। 1956 সালে পাকিস্তানের সংবিধান হয়েছে। পাকিস্তান ছিল ধর্মের নামে নিপীড়ন করার জায়গা। সেখান থেকে বলছেন না, ধর্মের নামে নিপীড়ন হতে পারে। ধর্ম একটা বিশ্বাস, মানুষের একটা আবেগ, এটাকে কেন্দ্র করে ভোটের বাক্স ভর্তি করা অথবা ধর্মকে কেন্দ্র করে কাউকে নিপীড়ন নির্যাতন করা, এটা কোনোভাবেই গণতান্ত্রিক হতে পারে না। সে কারণে পাকিস্তানের বিরোধিতা করতে হয়েছে। তৃতীয়ত, পাকিস্তান ছিল সাম্রাজ্যবাদের সঙ্গে গাঁটছড়া বাঁধা ওই সিয়াটো সেন্টারের মধ্যে। আমরা বলেছিলাম না, আমরা স্বাধীন জাতীয় বিকাশ ঘটাতে চাই এখানে, যেখান থেকে তো জাতীয়তাবাদ প্রশ্নটাও এসেছিল। আর তারপরে যেটা ছিল, যা আমরা পাকিস্তানের 23 বছরে কোনো গণতান্ত্রিক চর্চা হয়নি। দেখেন, পাকিস্তান 47 হয়েছে, সংবিধান হতে সময় লেগেছে 9 বছর। একটা দেশের সংবিধান করতে 9 বছর সময়, কত তর্ক। ওখানে মুসলমানের সংজ্ঞা কি হবে? বিচারপতি মুনিরের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল যে কাকে মুসলমান বলা হবে আর কাকে মুসলমান বলা হবে না। তিনি সমস্ত আলেমদের সাক্ষাৎকার নিয়ে তিনি শেষে বললেন যে আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ একজন যে ক্রাইটেরিয়া কাউকে মুমিন মুসলমান বলছেন, আরেকজন বলছেন ওটা মানলে সে কাফের হয়ে যাবে। ফলে এটা আসলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেহেতু বিশ্বাসকে তো আমি আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারি না। এরকম করতে করতে পাকিস্তানের সংবিধান হতে সময় লেগেছে 9 বছর। 1956 সালে পাকিস্তানের সংবিধান হয়েছে। তারপরে পাকিস্তানে কোনো ভোট হয়নি। পাকিস্তানে কোনো ভোট হয়েছে ওই 70-এর নির্বাচন। তার মানে একটা দেশ 23 বছরে ভোট দিতে পারলো না। 54-তে যে যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছিল ওটাও কিন্তু ছিল মানে বিভিন্ন সেগমেন্টে আলাদা আলাদা ভোট, ওটা ঠিক গণতান্ত্রিক ভোটটাও ছিল না। ফলে আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশ, যে কারণে 70-এর নির্বাচনের ধস নামানো বিজয় কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে অনিবার্য করে তুলেছিল। ফলে আমরা স্বাধীনতার সময় এই যে আমাদের আকাঙ্ক্ষাগুলো ছিল, সব আকাঙ্ক্ষা কেন্দ্রীভূত হয়েছিল 3টা শব্দে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এই 3টা আওয়ামী লীগ পদে পদে পদদলিত করেছে। এই জন্য আমরা বলছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নাই। ফলে চেতনা ধারণ করা আর চেতনার কথা বলে ব্যবসা করা এক জিনিস না। 5ই আগস্টের পরে সমস্ত ধরনের বৈষম্য বাড়ানোর কাজ হলো না। তো ফলে 5ই আগস্টের পরে যে সরকার বসে সে কিন্তু জুলাই চেতনার সঙ্গে প্রতি পদে পদে তার বলবো যে বিশ্বাসঘাতকতাই এখন বলতে হয়, করে করে এই জায়গায় এসছে। ফলে মানুষের মধ্যে এখন সংশয় তৈরি হচ্ছে, অভ্যুত্থান করে আমাদের কি লাভ হলো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে অভ্যুত্থানকে তারা একটা জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে দেখার কথা ছিল, দেখো তরুণরা কিভাবে রাস্তায় নেমে সকলকে ঐক্যবদ্ধ করেছিল, সেটা তরুণদেরকে বিতর্কিত করলেন, অভ্যুত্থানের চেতনাটাকে বিশ্বাসহীনতার জায়গায় নিয়ে এলেন, এবং শেষ পর্যন্ত এটাই দাঁড়ালো ও ক্ষমতায় যাওয়ার জন্য এইরকম কথাই মানুষ বলে আর কি। ফলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই কথাটা আবার চালু হয়ে গেল। 1.5 বছরের মধ্যে এই কথাটা করে ফেলতে পারলেন। এবং আমরা তখন এটা বলতে বাধ্য হই যে ভাই, এইভাবে কথা বলাটা ঠিক নয়। যে যায় লঙ্কায় সেই রাবণ হয় না, লঙ্কায় তো রামও গিয়েছিল, সবাই রাবণ হয় না। ফলে এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু মানুষের মনের মধ্যে এই জায়গাটা তৈরি হলো কেন? ফলে এখন যেটা আমি খুবই ভালো কথা বলেছেন আমাদের সাইফ, আমাদের তরুণ নেতা, যে কিন্তু আমার একটা জিনিস বলি যে আমাদের টম্ব বানানো হয়েছে, টম্ব অন ডেমোক্রেসি, মানে গণতন্ত্রের উপর একটা মানে বলবো যে এপিটাফ বানিয়ে ফেললেন। টম্ব বলতে কি বোঝায়? প্রথমে ট্যাগিং করলেন, তারপর তাদেরকে অপোনেন্ট বানালেন, তারপরে তাদেরকে মব ক্রিয়েট করে ক্রাশ করলেন, এবং এটা যদি কেউ প্রতিবাদ করতে চায় তাদেরকে বুলিং এর শিকার করলেন, ও তো ফ্যাসিস্টের দোষর। এইরকম করে যখন গোটা দেশটাকে, যে দেশটা ঐক্যবদ্ধ হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই দেশে তখন আবার ফ্যাসিস্ট খোঁজার একটা তৎপরতা শুরু হয়ে গেল। এটা করে দেখুন জাতির যে একটা অভ্যুত্থান কিন্তু একটা জাগরণ, সে জাগরণটাকে আমরা বিভক্তির জায়গায় নিয়ে গেলাম। এইটার দায় কিন্তু আমাদেরকে বহুদিন বহন করতে হবে। এখন কথা হলো যে সুষ্ঠু একটা নির্বাচন যদি হয়ে যায় যেত শুরুতেই, যেমন নেপাল একটা জিনিস দারুণ, নেপালে অভ্যুত্থানের পরে পরেই তাদের দায়িত্বশীল ব্যক্তি বলেছেন যে 6 মাসের মধ্যে নির্বাচন দেবো, বাস সবাই কিন্তু রাস্তায় চলে আসছে। আর আমাদের এখানে এসেছিল নির্বাচন কি নিয়ে আসলে দেবেন? এরপরে দেখেন কি ভয়ঙ্কর একটা কথা বলেছেন নেপালের, যে আমরা নেপালকে বাংলাদেশ হতে দেব না। কতখানি গার্ডস নিয়ে বলেছেন যে এই সাম্প্রদায়িকতা, উন্মাদনা, বিভক্তি এগুলো হইতে দেব না, দুর্নীতি হতে দেব না। অভ্যুত্থানের পরে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি কমে গেল, আর অভ্যুত্থানের পরে বাংলাদেশের মূল্যস্ফীতি কমলো না কেন? অভ্যুত্থানের পরে 1.5 বছরে আমাদের কোটিপতির সংখ্যা 10,337 জন নতুন বেড়ে গেল কেন? পাসপোর্টের মানও তো পড়ে গেল, পাসপোর্টের মান পড়ে গেল, সবচেয়ে বেশি পড়ে গেল আমাদের কথার মান। আগে কথা বললে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হতাম,
এখন কথা বলতে গেলে এদিক ওদিক তাকিয়ে কথা বলতে হয়, কথা বলতে গেলে মবের শিকার হবো কিনা। রাষ্ট্রীয় নিপীড়নে তবে অ্যাকিউজ করতে পারতাম যে রাষ্ট্র তুমি আমাকে নিপীড়ন করছো, তুমি আমাকে গুম করছো, তুমি আমাকে নির্যাতন করছো, তুমি আমাকে জেলে নিয়ে যাচ্ছ। এখন তো 10 জন 20 জন পাঠিয়ে দিয়ে মেরে ধরে তারপরে কেউ বলবেন ওটা মব, কেউ বলবেন প্রেশার গ্রুপ, কেউ বলবেন উত্তেজিত জনগণের বিশৃঙ্খল কর্মকলাপ, এই সমস্ত বলে তার মানে দায়টা কেউ নিচ্ছে না। এখন তো আমি একটা কথা বলার দায় নিতে গিয়ে একটা দায়হীন মৃত্যুর মধ্যে পড়ে যাচ্ছি। ফলে এই জন্য দেখুন যে এই ইয়ের পরে যে কোনো দেশের অভ্যুত্থানের পরে একটা অল্প সময় পর্যন্ত একটা বিশৃঙ্খলার সময় থাকে, কারণ অভ্যুত্থান তো কোনো নিয়ম মেনে হয় না। ফলে আবার নতুন নিয়ম রিস্টোর করতে কিছু একটা সময় লাগে, কিন্তু এই সময়টা যদি প্রলম্বিত হয় এবং সময়টাকে যদি পরিকল্পিতভাবে বাড়ানো হয় তাহলে মানুষের কিন্তু মনন জগতে তার একটা প্রভাব পড়ে। অভ্যুত্থানের পরে সব এই তরুণদের কিন্তু দায়িত্ব হয়ে পড়েছিল দেশটাকে গঠন করবার, কিন্তু গঠন করার চাইতে লুণ্ঠন করার মানসিকতা তৈরি হয়ে গেল কেন? এগুলো জবাব এখন আমাদের দিতে হবে না? আমাদের এই তরুণ বন্ধুদের কাছে আমাদের অনেক প্রত্যাশা এবং আমরা মনে করি তারা সেটা ঘুরে দাঁড়াবেন। কিন্তু যারা বলছে যে আমরা 16ই ডিসেম্বর মানি না, হ্যাঁ, এটা বলার পরে কিন্তু একটু চ্যালেঞ্জ হওয়া দরকার। আপনি দেখছেন কি না যে কুড়িগ্রামের একটা জায়গাতে জুতা তুলতেছে, মানে 16 ডিসেম্বরে পতাকার পরিবর্তে জুতা তুলতেছে। তার মানে কি তারা কিন্তু পরাজয়টাকে ভোলে নাই, পতাকা স্ট্যান্ড, হ্যাঁ, তারা কিন্তু পরাজয়টাকে ভোলে নাই। কিন্তু আমাদের ওটা তো আমাদের বিজয়ের স্তম্ভ। আচ্ছা, আমাদের দেশটাকে তো এগুতে হবে কোথা থেকে? দেশটা এগুতে হবে যে 71-এর পর থেকে সামনের দিকে। আমরা তো 71 থেকে পিছনের দিকে চলে যাব না, অথবা আমরা 90 থেকে পিছনে যাব না, অথবা আমরা 24 থেকেও পিছনে যাব না। আমাদের 71-এর ওই যে সাম্যের কথা বলেছিলাম সেটা পূরণ হয় নাই বলে 90-এ তো আমরা গণতন্ত্রের কথা বলেছিলাম, আর 90-এর গণতন্ত্রের সেই আকাঙ্ক্ষাটা আবার বাধাগ্রস্ত হয়েছে বলেই তো আমরা আবার 24-এ গিয়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম। প্রত্যেকটা একটা ধারাবাহিক বিকাশের জায়গা দেখা উচিত ছিল, কিন্তু কিভাবে কৌশলে 71 বনাম 24 বানিয়ে ফেলানোর চেষ্টা করা হলো। ফলে এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের রাজনীতিতে অনেকগুলো ঘটনা ঘটে, তার এই মুহূর্তের হয়তো বর্তমানে আমরা বুঝতে পারি না ভবিষ্যতে এর জন্য আমার কি মূল্য দিতে হবে।